পৃষ্ঠা 14। মহালক্ষ্মীর পুল। মহালক্ষ্মীর পুলের ওপাশে একটি রত্ন মন্দির আছে, সাধারণের কাছে যার পরিচয় ঘোড়দৌড়ের মাঠ নামে। এই মন্দিরের পূজারীদের মনস্কামনা প্রায়ই পূরণ হয় না, তবে অনেকেই এখানে সর্বস্ব খুইয়ে ঘরে ফেরে। ঘোড়দৌড় মাঠের পাশ দিয়েই গেছে শহরের ময়লাবাহী প্রশস্ত উন্মুক্ত নর্দমা। মনের ময়লা ধুয়ে মুছে দেয় রত্ন মন্দির, আর দেহের ময়লা বয়ে নিয়ে যায় নর্দমা। এবং এই দুয়ের মাঝে রয়েছে আমাদের এই মহালক্ষ্মীর পুল। পুলের বাঁ পাশে লোহার রেলিংয়ের ওপরে 6টি শাড়ি বাতাসে পতপত করে উড়ছে। ওই একই স্থানে প্রতিদিনই রোদে শুকোতে দেওয়া এই 6টি ধোয়া শাড়ি দেখা যায়। শাড়িগুলোর মালিকদের মতোই শাড়িগুলোর দামও নিতান্তই কম। শহরতলি ট্রেন থেকে প্রত্যেক দিনই পুলের ওপরে এই শাড়ি দেখা যায়। পরিশ্রান্ত যাত্রীদের চোখে মুহূর্তের জন্যে হলেও শাড়িগুলোর কটা রং, ময়লা, লালচে পিঙ্গল রং, নীল পাড়, লালের ছোপ, একটু নাড়া দেয়। ক্ষণিকের জন্যে হলেও নাড়া দেয়। পর মুহূর্তেই পুলের নিচ দিয়ে গাড়ি ছুটে চলে যায় লোয়ার প্যারেলের দিকে। ধোয়া হলেও শাড়িগুলোর রং কেমন যেন ড্যাব ড্যাবে। রঙের সেই চকচকে ভাবটি আর নেই। কেনার পরে নূতন অবস্থায় রং বোধ হয় এরকম ড্যাব ড্যাবে ছিল না। আনন্দমুখর উজ্জ্বলতা ছিল তার গায়ে, ছিল হাসি সেই রঙে, কিন্তু আজ আর তা নেই। বারে বারে ধোয়ার ফলে রঙের সে উজ্জ্বলতাও গেছে। ধুয়ে মুছে যাওয়া ফিকে রঙের অভ্যন্তর থেকে সস্তা কাপাস ফুটে বেরিয়ে পড়েছে। তাদের জীর্ণ দেহের বহু স্থান ছেঁড়া। এখানে ওখানে বড় বড় ফাড়গুলো কোনো মতে কালো সুতো দিয়ে সেলাই করা। অনেক জায়গায় সেই সেলাইয়ের সুতোগুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে। পৃষ্ঠা 15। কতগুলো শাড়ি সেলাইয়ের জোরে যে মলিনতা জমে উঠেছে, বারে বারে ধোয়ায়ও তার পরিষ্কার হয় না। জোরের ময়লার জন্যে শাড়িগুলোকে আরও কুৎসিত লাগে, আরও বেশি নোংরা মনে হয়। আমি এই শাড়িগুলোর জীবন ইতিহাস জানি, কারণ এদের ব্যবহারকারীদেরও আমি চিনি। মহালক্ষ্মীর পুলের পাশের 8 নম্বর মজুর বস্তিতে তাদের বাস। ওই যে সামনের বস্তি দেখছেন, ওইখানে। আমিও ওখানে থাকি কি না সেই জন্যে আমি তাদের ভালো করে জানি। ওদের সম্বন্ধে কিছু জানবার বাসনাও কি হয় না আপনার? প্রধানমন্ত্রীর স্পেশাল ট্রেনের জন্যই আপনি আমাদের এখানে অপেক্ষা করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু তার তো এখনো কিছু দেরি আছে। আপনার এই প্রতীক্ষার সময়টুকুর মধ্যে শাড়ির ইতিবৃত্তের কিছুটা যদি জেনে যান তো মন্দ কি? একেবারে শেষ প্রান্তের শাড়িটা দেখছেন? হ্যাঁ, তার পাশেরটাও ধূসর পিংলে রঙের, তবে শেষেরটা আরও একটু বেশি কটা। আপনি বোধ হয় এদের রঙের তফাতটা ঠিক ধরতে পারছেন না। আমিও যে সবসময় এদের জীবনের তফাতটা ঠিক ধরতে পারি তা নয়। সকলেই প্রায় একরকম অদ্ভুত সাদৃশ্য। তবে হ্যাঁ, একেবারের বাম প্রান্তের শাড়িটা একটু বেশি পাণ্ডুর আর একটু বেশি পিঙ্গল বর্ণের। এই শাড়িটা শান্তাবাইয়ের, তারপরেরটা জীবনবাইয়ের। শান্তাবাইয়ের জীবনটাও তার জীর্ণ শাড়িটার মতো কেমন ফ্যাকাশে মেরে গেছে। বড়লোকের বাড়ির বাসন মেজে তার জীবিকা অর্জন করতে হয়। 3টি সন্তানের মা সে, একটি মেয়ে, 2টি ছেলে। মেয়েটি বড়, বয়স 6, ছোট ছেলেটির বয়স মাত্র 2। স্বামী সেসুন কাপড় কলের মজুর। উষা বসানে তাকে ছুটতে হয় কলে। ভোরে উঠে রান্না বসালে শান্তাবাইয়ের চলে না, তাকে আগের রাতেই পরের দিনের রান্না সেরে রাখতে হয়, কারণ তাকেও তো আবার পরের বাড়ির বাসন মাজতে ছুটতে হয় সেই 7 সকালে। আর স্বামীর আগেই শান্তাকে বেরোতে হয়, সঙ্গে নিয়ে যায় মেয়েকে, কারণ এখন থেকেই তো তাকে কাজকর্ম শিখতে হবে। পৃষ্ঠা 16। শিখতে হবে বাসন মাজার সমৃদ্ধিপূর্ণ কলাবিদ্যা।
সেই সাত সকালে বেরিয়ে মায়ে ঝিয়ে বস্তির গৃহে ফিরে আসে বেলা 2টোয়। তখন পরে তাদের উনুনে আঁচ, শুরু হয় রান্নাবান্না। সব বাড়ির উনুন যখন নেভে, শান্তার ঘরে উনুন তখন জ্বলে। বেলা 2টোর পরে আর রাত 10টার পরে। এর আগে তাকে তো পরে সেবায় ব্যস্ত থাকতে হয়। তবে মেয়ে তো এখন বড় হয়েছে, 6 বছর বয়স তার। মাকে সে সাহায্য করে। মা বাসন মাজে, আর 6 বছরের বড় মেয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন ধোয়। ধুতে ধুতে হয়তো কখনো কখনো 2-1টা ডিশ ভেঙে যায়। যেদিন দেখি ছোট্ট মেয়েটির কচি গাল বেশি লাল, চোখ দুটো ফোলা, তক্ষুনি আমি বুঝতে পারি কোনো বড় লোকের বাড়িতে ডিশ ভাঙা গেছে। সেদিন আর শান্তাবাইও হেসে কথা কয় না। তার বস্তির ঘরে সে প্রবেশ করে গাল মন্দ অভিসম্পাত করতে করতে, রাগে গজগজ করতে করতে ধরায় উনুন। তখন তার উনুনে আঁচ থেকে বের হয় বেশি ধোঁয়া, আর ওই ঘুঁটের ধোঁয়া নীরবে সহ্য করতে পারে না 2 বছরের কচি ছেলেটি। শুরু হয় তার পরিত্রাহী ক্রন্দন। ক্রোধান্বিত শান্তাবাইয়ের গলা রাগে বিরক্তিতে আরও সপ্তমে ওঠে। তারপর ছুটে এসে ধুমধাম বসিয়ে দেয় কিল চাপড় 2 বছরের শিশুর গালে পিঠে। মুহূর্তে শিশুর কচি গাল ভাঙা মাটির বাসনের মতো লাল রঙের ছিটে যায় ভরে। আরও জোরে কাঁদে শিশু, আরও বেশি চিৎকার করে মা। সবসময় দেখি ছেলেটি কেবল কাঁদে, প্যান প্যান করে। শিশুর সেই দিল খোলা হাসি নেই, ঠোঁটেও নেই স্মিত হাসি, এমনকি মৃদু দাঁত দেখানো কষ্ট হাসিও ফোটে না তার মুখে। কেন পারে না হাসতে আমাদের এই ছোট্ট মানুষটি? সব সময় কেবল কাঁদবে আর খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করবে। পাজিটার খিদে যেন সব সময় লেগেই আছে। 2 বছর বয়স, কিন্তু ছিটে ফোটা দুধও কোনোদিন পড়েনি ওর মুখে। দুধের দাম তো নাগালের বাইরে। সুতরাং আমাদের এই বস্তির সমবয়স্ক সব শিশুদের মতনই ও খায় মাইলোর মোটা রুটি। আমাদের বস্তির বাচ্চাদের মায়ের বুকের দুধ জোটে প্রথম 6 মাস পর্যন্ত, কারণ মায়েদের বস্তি ছেড়ে যেতে হয় মজুরি খাটতে মিলে, আর আমাদের দেশের মিল প্রাঙ্গণে শিশু রক্ষণাগারের তো কোনো বালাই নেই। পৃষ্ঠা 17। সুতরাং এইসব হতভাগ্য বস্তি শিশুদের বেড়ে উঠতে হয় মোটা মাইলো খেয়ে। মোটা মাইলো আর ঠান্ডা জল। উলঙ্গ শিশুরা রোদে ঘোরে, রাত্রে ছেঁড়া চটের উপরে পড়ে ঘুমোয়, পেটে খিদে নিয়ে শোয়ে, আর নিশাবসানে জেগে ওঠে আরও বুভুক্ষা নিয়ে। বুভুক্ষা প্রপীড়িত দেহ মনের ক্ষুণ্ণিবৃত্তির পূরক হয় মোটা মাইলোর শুকনো রুটি আর ঠান্ডা জল। তাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই বুভুক্ষাও। শিশু বয়স থেকে শেষ বয়স পর্যন্ত তাদের পেটে, মনে, মাথায় সর্বসময়ে হাতুড়ির মতো কি যেন কেবল ঠুকছে, ঠুক ঠুক ঠুক। সব সময় এই ঠোকা চলেছে, হাঁটছে, খাটছে, হাসছে কিংবা ঘুমোচ্ছে। কোনো সময়েই এই হাতুড়ি ঠোকার যেন আর বিরাম নেই। ঠুকঠুকানি চলেইছে। শুধু হপ্তা দিনে পকেটে যখন গোটা কয়েক টাকা পড়ে, তখন যেন ঠুকঠুকানিটা ঠিক বোঝা যায় না। গরম পকেটে সোজা তাড়ির দোকানে গিয়ে ঢকঢক করে গলায় কিছু তাড়ি ঢেলে তারা এই বুভুক্ষার কঠিন ভারী ঠুকঠুকানি ভুলতে চায়। তাড়ি গেলে আর ঘন্টা কয়েকের জন্য শিরা উপশিরার দেয়ালে ও মগজে স্নায়ুতে সে ঠুকঠুকানি যেন আর বোধ হয় না। চেতনাহারা হয়ে নিদ্রাবস্থায় থাকে পড়ে, বিস্মৃতির গহ্বরে ঠেলে ফেলে দেয় নিজেকে, ভুলে থাকে আশেপাশের কঠিন বাস্তবতা। কিন্তু এই তাড়ি পান তো সম্ভব শুধু ওই মাইনের দিনে। মাইনের পর 2-1 দিন পর্যন্ত টেনে টুনে হয়তো চলতে পারে জন কয়েকের, কিন্তু তারপরে তো আর সম্ভব নয়। ঘর ভাড়া দিতেই হবে, রেশনের দামের ব্যবস্থাও রাখতেই হবে। তারপর আছে তেল, নুন, লঙ্কা কেনা, তরকারি, কয়লা। তাড়ির পয়সা আসবে কোত্থেকে? একটা নতুন পিরান, আবার জল ও বাতির জন্যেও তো টাকা দিতে হবে। শান্তারও তো একটা শাড়ি দরকার। ওর শাড়িও একেবারে ছিঁড়ে গেছে, কোনো কাজের না এই মিলের শাড়িগুলো।
দাম নেবে ৫.৫ টাকা, কিন্তু টিকবে না ৬ মাসের বেশি। ষষ্ঠ মাসে নতুন নতুন শাড়ি কিনতেই হবে, না হলে সেই শতচ্ছিন্ন কাপড়ে হাজার সেলাই ও তালি মেরেও সপ্তম মাসে তাকে ব্যবহার করা দুরূহ। সপ্তম মাসের পরেও সেই তালি মারা জীর্ণ শাড়ির ব্যবহার কল্পনাতীত। পৃষ্ঠা ১৮। আবার ৫.৫ টাকা খরচ করতেই হবে। গভীর পাটকিলে রঙের আরেকখানা শাড়ি আনতে হবে শান্তাবাইয়ের জন্য। এই রঙই শান্তার পছন্দ, কারণ এই রঙে ময়লার রং ঢাকা পড়ে। বাসন মাজা, কয়লা ভাঙা, জল টানার কাজ করতে হয় তাকে, সুতরাং তার শাড়ির রং হবে পাটকিলে। বড় ঘরণীদের মতো মন মাতানো রামধনু রঙের দিকে তার নজর রাখলে চলে না, ওসব তো কল্পনাতীত। ৩ সন্তানের মা শান্তাবাই, মিল মজুরের স্ত্রী শান্তাবাই। কিন্তু শান্তাও একদিন স্বপ্ন দেখেছে রামধনু রঙের শাড়ি পরার। ধাওয়ারের গায়ে তারও চোখে ভেসে উঠত প্রেমের গোলাপি মেঘের অদ্ভুত সৌন্দর্য। গায়ের মেলায় আসতো কত রং বেরঙের দ্রব্য সম্ভার। বাপের ধান খেতে ঘন সবুজের ঢেউ যেত খেলে। একটা পেয়ারা গাছ ছিল তাদের, সোনালি হলদে রঙের পাকা পেয়ারাগুলো কিরকম চকচক করতো গাছে। ওহ, আজ সেসব রং গেছে মুছে। আজ শুধু জীবনে কটা পাটকিলে রঙের মেলা। বাসন মাজতে মাজতে, হেসেলে রান্না চাপিয়ে, কিংবা পুলের ওপরে ভিজে জীর্ণ শাড়ি শুকোতে দিতে গিয়ে শান্তাও ভাবে তার সেই অতীত জীবনের রঙিন স্বপ্নের কথা। নিচের রেলে টসটস করে ফোঁটা ফোঁটা জল পড়ে, শান্তার চোখের জল না ভিজে শাড়ির ফোঁটা। কিন্তু কে ভাবে শান্তার জীবনের কথা? শহরতলি ট্রেন যাত্রীদের চোখে শুধু পড়ে কি একজন কালো কুৎসিত বিশীর্ণা নারী ভিজে শাড়ি শুকোতে দিচ্ছে পুলের বেড়ায়। পর মুহূর্তে পুলের নিচ পেরিয়ে ট্রেন ছুটে যায় প্যারেলের দিকে। শান্তাবাইয়ের ভিজে শাড়ির পাশের জীর্ণ শাড়িটা হলো জীবনবাইয়ের। একই রকম শাড়ি, সেই পাটকিলে রং, দাম এক, এবং তার উপরে যে জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে তাও একই রকম, হয়তো একটু ১৯-২০ তফাৎ। শান্তার শাড়ি থেকেও এই শাড়িটি বেশি জীর্ণ। গায়ে তার বড় বড় দুটো ছ্যাঁদা, অতি সাবধানে যত্নের সঙ্গে সে ছ্যাঁদা সেলাই করা হয়েছে। শাড়ির মাঝের ওই নীল তালিটা দেখছেন? আগের পরিত্যক্ত শাড়ি থেকে টুকরো নিয়ে এই তালিটি দেওয়া হয়েছে, যাতে আরও কিছু দিন এই শাড়িটি ব্যবহার করতে পারে জীবনবাই। জীবনবাই বিধবা, পুরানোর ওপরে নূতনের তালি দিয়ে টুটাফুটা বন্ধ করেই জীবন চালাতে সে অভ্যস্ত। পৃষ্ঠা ১৯। পুরনো স্মৃতি রোমন্থন করেই বর্তমানের তিক্ত জীবন সে ভুলে থাকতে চায়। মাতাল অবস্থায় স্বামী তার চোখে আঘাত দিয়ে একটা চোখ নষ্ট করে দিয়েছিল। তবুও সেই মৃত স্বামীর কথা ভাবতে ভালো লাগে বিধবা জীবনবাইয়ের। মিল মজুর বৃদ্ধ ধন্ধুর চাকরি সেই দিনই বোধহয় খতম হয়েছিল। জীবন ও যৌবনের সব কয়টি বছর দিয়েছিল সে কারখানার সমৃদ্ধির পিছনে। বিরাট তার অভিজ্ঞতা, কিন্তু তাজা শক্ত সমর্থ যুবক শ্রমিকদের সঙ্গে প্রতিযোগিতায় সে আর এখন পারে না। ঘর ঘর কাশির জন্য সে আরও উদ্ব্যস্ত হয়ে পড়ত। সমস্ত জীবন ধরে তুলোর আঁশ গিয়ে জমেছে ফুসফুসে। মাকুতে যেভাবে জমে থাকে ঠিক সেইভাবে জমেছে ফুসফুসে। মৌসুমীর সঙ্গে সঙ্গে বাতাসে আসে আর্দ্রতা, আর সেই সঙ্গে বৃদ্ধ অভিজ্ঞ মিল মজুর ধন্ধুর হাঁপানির উৎপাতও বেড়ে ওঠে। কাশে তো কাশেই, সে কাশি আর থামতে চায় না। হাঁপানির টান। শেষের দিকে ভীতিজনক মৃদু হা 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 শব্দে অস্থির ধন্ধু হাঁপানির টান সামলাতে আপ্রাণ চেষ্টা করে। তারপর একদিন সামান্য সুযোগে মিল ম্যানেজার দিল তার কাজ খতম করে। কিছুই তার মিলল না, না বোনাস, না গ্র্যাচুইটি, না পেনশন। ৬ মাস বাদে বৃদ্ধ ধন্ধু মারা গেল।
মৃতদেহের ওপরে পড়ে জীবনবাই কত কাঁদাই না কাঁদল। সতীসাধ্যী হিন্দু স্ত্রীর মতো সে পড়ে পড়ে কাঁদল। তাকে কানা করে দিয়েছিল বৃদ্ধ। সে তো আর ইচ্ছে করে দেয়নি, মদ খেয়ে চেতনাহারা হয়ে গিয়েছিল যে তখন। চাকরি যদি না যেত তাহলে কি আর এভাবে তাকে মারত? ঠিক ভাবতে পারে না জীবন। 30 বছর বিবাহিত জীবন তারা কাটিয়েছে একসঙ্গে কত সুখে। মাতাল অবস্থায় হঠাৎ একদিন স্বামীর মারের জন্য সমস্ত জীবনের সব সুখের স্মৃতি কি ভুলে যাওয়া যায়? ধান্দু তো দয়া মায়াহীন ছিল না। জীবনের 35টি বছর যে কলে সে দিয়ে এলো, সেখান থেকে নির্দয়ভাবে তাকে তাড়িয়ে দিল। একবার ভাবলও না তার কথা ম্যানেজার। বোনাস না, গ্র্যাচুইটি না, পেনশন না, একটি পয়সা পর্যন্ত সে দেয়নি ধান্ধুকে। 35 বছর আগে খালি হাতে ধান্ধু ঢুকেছিল এই মিলে গতর খাটতে। পৃষ্ঠা 20। 35 বছর পরে তার পরিচয় চাকতি যখন নিয়ে গেল মিল গেটে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল ধান্ধু। কে যেন ভীষণ নাড়া দিল তার সমস্ত অস্তিত্বকে। জীবনের 35টি বছর ধরে সে দিয়ে গেল তার সমস্ত শক্তি সামর্থ্য এই কারখানার গহ্বরে, ঢেলে দিয়ে গেল দেহের বিন্দু বিন্দু শোণিত ধারা, মানব দেহের সমস্ত সৌন্দর্য সৌষ্ঠব। আর আজ তাকে কারখানার অধিকর্তারা ছুঁড়ে ফেলে দিল আস্তাকুড়ের জঞ্জালের মতো। হতভম্ব গম্ভীর ধান্ধু আশ্চর্য হয়ে মুখ তুলে একবার তাকালো সামনের প্রশস্ত মিল গেটের দিকে। নতুন দৃষ্টি তার চোখে। বিরাট দানবের মতো কারখানার চিমনিটা হা করে তাকিয়ে থাকে রক্তহীন মানবদেহী ছিবড়ে ধান্ধুর দিকে। আশাহীন ধান্ধু হারিয়ে ফেলে সব কিছুরই সূত্র। ওয়াকথু করে থুতু ফেলে হাত কচলাতে কচলাতে নিরাশার সায়রে যায় সে ডুবে। তারপর জীবনের সমস্ত দুঃখ নৈরাশ্য ভুলতে সে পা বাড়ায় তারই খানার পথে। কিন্তু জীবনবাইয়ের ধারণা যে তার আহত চোখের সুচিকিৎসার জন্যে যদি সে টাকা খরচ করতে পারত তবে তার চোখটি নষ্ট হতো না। দাতব্য চিকিৎসালয়ের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দরদহীন ডাক্তার নার্সদের দানের সামগ্রীর মতো আমলাতান্ত্রিক কায়দায় চিকিৎসা বিতরণের চিকিৎসাহীন ধাক্কায় তার চোখটা গেল। শেষে চোখটি খুইয়ে জীবনবাই যখন ভালো হয়ে উঠল, ধন্ধু পড়ল বিছানায়। সেই শোয়াই তার শেষ শোয়া। বিছানা ছেড়ে আর তাকে উঠতে হয়নি। জীবনবাইয়ের দুরবস্থা দেখে শান্তাই গিয়েছিল এগিয়ে। বড়লোকের বাড়িতে বাসন মাজার কাজ জুগিয়ে দিয়েছিল শান্তাই। বৃদ্ধা দৃষ্টিহীন জীবনবাই সমস্ত দেহে জোর লাগিয়ে বাসন মাজত, কিন্তু শান্তার মাজা বাসনের মতো অত চকচকে হতো না তার বাসন মাজা। পরিষ্কার বাতিগ্রস্ত ধনী গৃহিণী জীবনবাইয়ের মন্থর কাজের জন্য কেবল মুখ খিঁচত। জীবনবাইকে তো জীবিকা অর্জন করতেই হবে, একজনের না দুজনের। সুতরাং ধনী গৃহিণীদের সে মুখ খিঁচনি নীরবে সয়ে যেত সে। জীবনবাইয়ের নীরবতায় ধনী ঘরণীরা আরও যেত চোটে। তারপর একদিন ধন্দু গেল মারা। জীবনবাই একলা, কেউ নেই তার, কাউকে আর খাওয়াতে হবে না গতর খেটে। পৃষ্ঠা 21। বহুদিন আগে যুবতী বয়সে জীবনবাইয়ের একটি মেয়ে হয়েছিল। বয়সকালে এক লম্পটের সঙ্গে সে গিয়েছিল পালিয়ে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো অনুসন্ধানই এতদিন পায়নি জীবনবাই। তারপর একদিন সে শুনল ফরেস্ট রোডের এক বেশ্যাগৃহে তার মেয়েকে দেখা গেছে। পরনে তার রেশমি শাড়ি। বিশ্বাস হয়নি জীবনবাইয়ের। সমস্ত জীবন সে নিজে পরে এলো 5 টাকা দামের মজুরানীদের পাটকিলে রঙের শাড়ি, আর তার মেয়ে পরবে রেশমি শাড়ি। আর পরবেই বা কেন তার মেয়ে? নিজেও তো কোনো দিন সে পরেনি। জলের সঙ্গে কোনো মতে শুকনো রুটি গিলে 5 টাকায় সস্তা শাড়ি পরে দারিদ্র্যের মধ্যে তারা সকলে মিলে সম্মানের সঙ্গে বাস করেছে এই বস্তিতে। কেন যাবে তার মেয়ে রেশমি শাড়ি পরার অসম্মানের সস্তা জীবন পথে?
বিশ্বাস হয় না জীবনবাইয়ের। তার মেয়ে পালিয়ে গেছে তার আদমিটির জন্যে, শাড়ির জন্য নয়। বেচারা জীবনবাইয়ের মনে পড়ে তার নিজের যুবতী বয়সের কথা। ধন্ধুর জন্যে কীরকম উতলা হয়ে উঠেছিল সেই বয়সকালে। 30 বছর আগে সেও তো বাপের ঘর ছেড়ে ধন্ধুর সঙ্গে চলে এসেছিল, তার মেয়েও তাই করেছে। মৃত ধন্ধুকে শ্মশানে নিয়ে যাবার সময় জীবনবাই হঠাৎ দেখে চকচকে রেশমি শাড়ি পরা কি এক যুবতী মেয়ে এসে ধন্ধুর পায়ের ওপর লুটিয়ে পড়ে শিশুর মতো কাঁদতে থাকে। হঠাৎ সর্বচেতনায় এক বিরাট ধাক্কা খেয়ে ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে জীবনবাইয়ের মনে হয় যেন তার সব কিছু হারিয়ে গেল। সমস্ত জীবন ধরে যা কিছু অতি সম্মানের সঙ্গে আঁকড়ে ধরেছিল সব হারিয়ে গেল, সব মরে গেল। স্বামী মরে গেল, মেয়ে হারিয়ে গেল, ভেঙে গেল অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সর্বরিক্ত হয়ে গেল জীবনবাই। সমস্ত জীবন সে বাঁচবে কিসের ওপরে? সমস্ত জীবনের সম্মান বোধ যে গেল এক মুহূর্তে উড়ে। নিঃসঙ্গ, একাকী, অপমানিত, সর্বরিক্ত জীবনবাইয়ের মনে প্রশ্ন জাগে, এ কোন দুনিয়ায় তারা বাস করে যেখানে জীবনভর খেটে গেল তার সর্বহারা স্বামী, যেখানে হারাতে হলো তার চোখ, যেখানে তার মেয়েকে দিতে হয়েছে নারীত্বের বলি, ডুবে যেতে হয়েছে অসম্মানের পঙ্কিলে। পৃষ্ঠা 22। মনে হয় কি এক বিরাট অন্ধ কারখানার দাঁতালো লৌহ চক্রের নিষ্পেষণে তারা সকলে নিষ্পেষিত হচ্ছে অহরহ। সজীব মানুষগুলোকে এক দরজা দিয়ে প্রবেশ করিয়ে আখমারাই কলের মতো জীবনের সমস্ত রস নিংড়ে নিয়ে কঠিন নির্দয় হাতে দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে আখের ছিবড়ের মতো। প্রাণহীন, রসহীন, কর্মহীন, সর্বরিক্ত মানুষগুলো। দুহাতে ধাক্কা মেরে মেয়েকে সরিয়ে দিয়ে জীবন আকুল কণ্ঠে কাঁদতে থাকে। সে কান্না সে কোনো দিন কাঁদেনি জীবনে। তৃতীয় শাড়িটি যে কি রং আমিও ঠিক ধরতে পারছি না। পিঠ পাটকিলের সংমিশ্রণ না আকাশি নীল পাটকিলের। কোনো সময় মনে হয় পাটকিলে থেকে হলদেটের ছোঁয়াই যেন বেশি, আবার পর মুহূর্তে মনে হয় পাটকিলে থেকে নীলই বোধ হয় বেশি। এই শাড়িটি হলো আমার স্ত্রী সাবিত্রীর। বোম্বের ফোর্ট অঞ্চলের ঝানুভাই কোম্পানির কেরানি আমি। মাইনে পাই মাসে 65 রুপেয়া, সেসুন মিলের মজুরদের মাইনের মতো। সুতরাং আমাকেও বাস করতে হয় এই বস্তি ঘরে। খেয়াল রাখবেন মশাই, আমি কিন্তু মজুর নই, আমি কেরানি। আমি ম্যাট্রিকুলেশন পাস, আমি টাইপ করতে পারি, আমি ইংরাজি বলতে পারি, এমনকি আমাদের প্রধানমন্ত্রীর বক্তৃতাও আমি বুঝতে পারি। কিছুক্ষণের মধ্যেই তার স্পেশাল ট্রেন এখান দিয়ে যাবে। না, তিনি ঘোড়দৌড় মাঠে আসছেন না, তিনি আসছেন চৌপাটি সভায় বক্তৃতা দিতে। লক্ষ লক্ষ লোক যাবে তাঁর বক্তৃতা শুনতে। আমিও যাব, আমার বেশ লাগে তাঁর বক্তৃতা শুনতে। সাবিত্রীরও ভালো লাগে, আমার সঙ্গে সেও চৌপাটির সভায় যেতে চেয়েছিল। কিন্তু যাবে কি করে? আমাদের 8টি সন্তান, 8টি সন্তানের মা সংসার ফেলে বক্তৃতা শুনতে যেতে পারে? আমাদের একটি ভাড়াটে ঘরে 8টি সন্তান নিয়ে বাস করার যে কি ব্যাপার মশাই, একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। না পাবেন একটু ঘুমোবার জায়গা, না একটু নিরিবিলি কাজের, না রান্নার। তারপর যা আয়, ঘোমটা টানলে পিঠের কাপড় থাকে না। মাসিক মাইনে, সাপ্তাহিক রেশন, বেঁচে থাকার দৈনিক সংগ্রাম। পৃষ্ঠা 23। মাসের 15 দিন চলে মাইনের টাকায় কোনো মতে, প্রথম 15 দিন, আর বাকি অর্ধেক মাসের খরচার জন্য শরণাপন্ন হতে হয় সুদখোর বেনিয়া কিংবা কাবুলিওয়ালার দ্বারে। আমার ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, স্কুলের মাইনে, বই, কাপড় চোপড় জোগাড়, সত্যি কথা বলতে কি মশাই, আমি পেরে উঠি না। ইচ্ছে থাকলেও সে ট্যাক্স বহন করা আমার ক্ষমতার বাইরে।
আমি যখন বিয়ে করি সাবিত্রীকে, কত সুমধুর স্বপ্নই না দেখতাম তখন আমরা দুজনে। সেই স্বপ্নের একটি ছিল ছেলে মেয়েদের সুশিক্ষা। তখন সাবিত্রী সত্যিই কত কিছু কত সুন্দরভাবে ভাবতে পারত। বৃহৎ বিরাট কিছু নয়, দৈনন্দিন জীবনেরই ছোটোখাটো জিনিসের উপরেই ছিল তার সুমধুর কল্পনা। সজীব সবুজ বাঁধাকপির পাতার মতো সতেজ সে স্বপ্ন। আমার সুপ্রিয়া সাবিত্রীর মুখে সে ভাষা, সে স্বপ্নের কথা আর তো শুনতে পাই না আজ আমি। জীবনযুদ্ধে অস্থির সাবিত্রীর ভ্রু কুঁচকানো মুখের উপরে ঝুলে থাকে এখন বিমর্ষতা। যে কোনো সামান্য ত্রুটির জন্য রণংদেহী মূর্তিতে ঝাঁপিয়ে পড়ে সে দ্রুম দ্রাম মারছে ছোট ছোট ছেলে মেয়েদের। অঙ্গুলি নির্দেশে আমাকে সরে যেতে বলে সে সাবধান করে দেয়। আমি যেন এসব ব্যাপারে মোটেই নাক না গলাই। কি যে হয়েছে আমাদের আমি বুঝতে পারি না। বাড়িতে যতক্ষণ আছি বউয়ের মুখ ঝাঁকানি শুনছি। এলাম অফিসে, বড় সাহেব শুরু করলেন রাগারাগি গালমন্দ। আমিও আবার গালাগালের খিটখিটে মেজাজের চক্র ঘুরিয়ে দিই পিয়নদের ওপরে। কোথায় কি যেন একটা কিছু গোলমাল হয়েছে। সময় সময় মনে হয় সাবিত্রীর জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই। আবার মনে হয় শুধু শাড়ি নয়, সাবিত্রীর দরকার অন্য কিছুর, প্রয়োজন সম্পূর্ণ পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের, দরকার নতুন গৃহের, নতুন জীবনের। কিন্তু আমি এত কথা ভাবছি কেন? আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন শুধু আমাদের জীবন কেন, আমাদের সন্তানদের জীবনেও ত্যাগ করতে হবে। ভবিষ্যতের অনেক বছর পর্যন্ত আমাদের শুধু পরিশ্রম করতে হবে, অভাব জীবনের অশ্রু ফেলেই যেতে হবে। পৃষ্ঠা 24। সুতরাং সুখী জীবনের স্বপ্ন দেখে লাভ? সেদিন বেশ শান্তভাবেই সাবিত্রী প্রধানমন্ত্রীর বিবৃতিটি পাঠ করেছিল। তারপর কি হলো, হঠাৎ রাগে ফেটে পড়ল সে। হাতের কাছে ছিল জলের জগ, দূর করে ছুঁড়ে ফেলে দিল সে জগটি। সোজা এসে লাগলো আমার কপালে। যে কাটা লাল দাগটা দেখছেন আমার কপালে, এটি সেই আঘাতেরই ফল। সাবিত্রীর সস্তা শাড়িতেও এরকম মেলা কাটা দাগ আছে। আপনার চোখে সেগুলো ঠিক পড়বে না, কিন্তু আমি সেগুলো বেশ দেখতে পাই। ওর ইচ্ছে হয়েছিল জাফরান রঙের মাকড়সা জালের মতো পাতলা একখানা শাড়ি কেনবার। সেই আকাশ ছোঁয়া দামে শাড়ি কিনতে না পারার ব্যথার কাটা দাগ থেকে গেছে সাবিত্রীর মনে। আমাদের ছোট্ট বাচ্চাটি একবার আবদার করেছিল একটি সুন্দর খেলনার, কিন্তু আমাদের নাগালের বাইরে দামের জন্য তাকে সে খেলনা কিনে দিতে পারিনি। খেলনা না পেয়ে ছেলে সে কি কান্না! সে কান্না যেন আর শেষ হয় না, যেন বুক ফেটে মরেই যাবে। মায়ের মনে ছেলেকে খেলনা না দিতে পারার ব্যথা কেটে বসে যাচ্ছে। সাবিত্রীর মনে আবার এক গভীর ক্ষত হয়েছিল যেদিন মৃত্যুশয্যায় মায়ের শেষ দেখার ইচ্ছা পূরণ করতে বাপের বাড়ির দেশে জব্বলপুরে সে যেতে পারেনি। টেলিগ্রাম ছুটে এলো দুঃসংবাদ নিয়ে, কিন্তু মেয়ে ছুটে যেতে পারল না মাকে দেখতে। রেল ভাড়ার টাকা জোগাড় করবে কোত্থেকে আমার মতো কেরানি? প্রাণের কন্যা সাবিত্রীকে শেষ দেখা দেখে যেতে পারল না তার বুড়ি মা। কিন্তু সাবিত্রীর সস্তা শাড়ির গায়ে জমে ওঠা এত ক্ষতের হিসেব করে দেখছি কেন আমি? এত অগুন্তি ক্ষতচিহ্ন তো সাবান ঘষে মুছে দেওয়া যাবে না। বর্তমানের এই সস্তা ছেঁড়া শাড়িটি ছেড়ে সাবিত্রী যখন আবার আর একটা ৫.৫ টাকার শাড়ি কিনবে, তখনও এই ক্ষতচিহ্নগুলো ওই নতুন কেনা শাড়ির গায়ে উজ্জ্বল হয়ে ফুটে থাকবে। কি উপায়ে সেগুলো নতুন শাড়ির গায়ে ফুটে থাকে আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু দেখেছি সেগুলো সাবিত্রীর নতুন শাড়িতে ফুটে থাকে। ওই যে চতুর্থ শাড়িটি দেখছেন, সিঁদুরের রঙের, বলতে কি আমার কাছে ওটারও রং মনে হয় পাটকিলে। পৃষ্ঠা 25। এসব শাড়িগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা রং আছে বটে, তবে আমার কাছে সবগুলোই কেমন যেন ড্যাব ড্যাবে ঔজ্জ্বল্যহীন এবং একই রকম ঠেকে।
এই পাটকিলে রঙের সর্ববিস্তৃতির কাছে অন্য রঙগুলো সব যেন ডুবে যায়। ব্যাপ্তির মাঝে ক্ষুদ্রের সৌন্দর্য, উষাবসানের বিস্তৃতির মাঝে শিশির ভেজা গোলাপের পাপড়ি, আকাশের মেঘের কোণে সপ্তরঙ্গী রামধনুর বর্ণালী, গোধূলির সমুদ্রে অস্তগামী সূর্যের সোনালি ছটা, সব কিছুকে টেনে একাশনে একাকার করে মিশিয়ে দেওয়া। প্রতিহিংসা চরিতার্থতার হর্ষোল্লাস কণ্ঠে যেন ঘোষণা উঠছে, এই দেখো হিড় হিড় করে সকলকে টেনে একসঙ্গে কেমন দাঁড় করিয়ে দিয়েছি। যুবতী শান্তা, মধ্যমবর্ষীয়া সাবিত্রী, বৃদ্ধা জীবনবাই সকলকে টাকা আনা পাইয়ের অঙ্কের হিসাবে দাঁড় করিয়ে দিয়েছি। দাম কত গো? ৫.৫ টাকা। পড়া চলছে পরের ফাইলে।